তিন রাজ্য থেকে ধৃত ৮ জঙ্গির পুলিশ হেফাজত। বৃহস্পতিবার বাংলা থেকে গ্রেফতার করা হয় 2 বাংলাদেশি জঙ্গিকে। আর ভারতের 3 রাজ্য থেকে আনাসুরুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে গ্রেফতার করে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। তাদের থেকে পেন ড্রাইভ সহ বেশ কিছু নথিও উদ্ধার করা হয়। গতকাল তাদের আদালতে তোলা হয়। All 8 arrested accused are produced and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents which we are analyzing, and more importantly we arrested a Bangladesh national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us. সংখ্যালঘুদের ওপর রেকর্ড হামলা। ইউনুস জামানায় হিন্দুদের ওপর 2200 বার হামলা। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালো বিদেশ মন্ত্রক। 2023 হামলার সংখ্যা ছিল 302 আর 2022 সালে হামলার সংখ্যা ছিল 47। পাকিস্তানের থেকেও বেশি হামলা বাংলাদেশে। মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য দাবি দিল্লির। দিল্লি ঢাকা তথ্যে আকাশ পাতাল ফারাক। 2200 বার আক্রান্ত হয়েছে হিন্দুরা। লিখিত জবাবে জানালো বিদেশ মন্ত্রক। বাংলাদেশে 88 বার আক্রান্ত হিন্দুরা। হামলার ঘটনায় বাংলাদেশে ধৃত 70। অবাক দাবি ইউনিসের প্রেস সচিবের। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। লোকসভায় লিখিত জবাবে রেকর্ড হামলার দাবি বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের তো মুখোশ খুলে গেল। কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, শোনাবো। বাংলাদেশের এই যে সরকার, যে তদারকি সরকার এখন চলছে, এই তদারকি সরকার বিভিন্ন বিষয়ে যে ডেটাগুলো দিচ্ছে, সারা বিশ্বের কাছে তুলে ধরছে, সেই ডেটাগুলো অনেক ক্ষেত্রেই বাস্তবের সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকছে না। বাস্তবিকভাবে সংখ্যালঘুরা তারা আওয়ামী লীগের সমর্থক বলে তাদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু বলে তাদের উপর আক্রমণ হচ্ছে না। এবং তারা এই ডেটাগুলো তুলে ধরছে কেন, বা নিজেদেরকে সবকিছু ভালোবাসে এটা তুলে ধরছে কেন? তার কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশ যদি বিদেশি ঋণ না পায় তাহলে বাংলাদেশ কিন্তু অদূর ভবিষ্যতে চলবে না। কাজে নিজেদের আন্তর্জাতিক অবস্থানটাকে ভালো করে রাখা এবং এইভাবে আন্তর্জাতিক সাহায্য সহায়তা এগুলো পাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করা, এগুলোই কিন্তু ডেটাগুলো দেখানোর উদ্দেশ্য। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে আরো স্পষ্ট হয়ে গেল বাংলাদেশে যোগ। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস কয়েকদিন আগেই বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল। তার মোবাইলে একাধিক বাংলাদেশি নম্বরও পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের সন্দেহ বাংলাদেশে সমরেশের এজেন্ট রয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত সমরেশের সঙ্গী মনোজ গুপ্তও বাংলাদেশে গা ঢাকা দিয়েছে। জাল নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই জালিয়াতির সঙ্গে আরও জোরালো হলো বাংলাদেশ যোগ। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেয় সমরেশ। গত 10ই ডিসেম্বর তারা বাংলাদেশে পালায়। বিপদ আঁচ করে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতে রক্ষা পায়নি। গত 12ই ডিসেম্বর বারাসাত থেকে সমরেশের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এতেই তড়িঘড়ি দেশে ফেরে সমরেশ। 13ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা মনোজ, সেও এখন বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। শুধু বাংলাদেশে গা ঢাকা দেওয়া নয়, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের বড় নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে। পুলিশের দাবি, সমরেশের ফোনে অনেক বাংলাদেশি নাম্বার রয়েছে। বাংলাদেশে তার এজেন্টও আছে যারা সমরেশের সঙ্গে বাংলাদেশি ক্লায়েন্টের যোগাযোগ করিয়ে দেয়।
বাংলাদেশের অনেকের কাছেই ভারতীয় পাসপোর্টের চাহিদা মারাত্মক, কারণ ভারতীয় সেজেই তারা বিদেশে যেতে পারেন। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয়। ভারতের পাসপোর্ট হাতে পেলে সেই সব দেশে যেতে আর কোনো সমস্যা থাকে না। বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন, দেশে তারা রেমিট্যান্স পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি, সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন। এসব থেকেই পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরও স্পষ্ট হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা। সেবা কেন্দ্রেই পাসপোর্ট জালিয়াতির আঁতুর ঘর, আর সেখানেই টাকা দিলেই হাতে পাসপোর্ট। পুলিশ ভেরিফিকেশনও হবে না, তাই এবার সেবা কেন্দ্রগুলিতেই নজর রয়েছে তদন্তকারীদের। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ যোগ। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে। কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, আবেদনকারীকে তার ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফ্যালো করি পাও পাসপোর্ট। আগে তো হ্যাপা ছিল না। আমার প্রথম যখন পাসপোর্ট হয় তখন আমি মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছিলো, কোনো সমস্যা ছিল না। আমার এমনি কাগজপত্র টোটালি জেনুইন, টোটালি সব কিছু, কোনো খুঁত নেই। তা সত্ত্বেও এই বছর 3 থেকে 3.5 মাস আমার ঘুরতে হয়েছে, প্রচণ্ড হ্যাপা নিতে হয়েছে আমাকে। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি। নিউজ 18 বাংলা।